হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসকে জেনারেল স্টাডিজ। আশা করি সবাই ভালো আছো। আমাদের যে ডব্লিউবিসিএস পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের যে সিরিজ চলছিল, এটা তার অষ্টম ভিডিও হচ্ছে। আজকে আমি আলোচনা করব ইন্ডিয়ান পলিটি রিলেটেড কি কি কোশ্চেন আসতে পারে। এটা তুমি ডব্লিউবিসিএস শুধু না, পিএসসি মিসলেনিয়াস, তারপরে আইডিও বা অন্যান্য যে জেনারেল সার্ভিসগুলো হয়, যেগুলো ব্লক লেভেলে পোস্টিং, সেগুলোতে বিশেষ করে ধরবে। তার সঙ্গে সঙ্গে তুমি পুলিশ সার্ভিসে যে ডব্লিউবিপি এসআই, ডব্লিউবিপি কনস্টেবল থেকে শুরু করে কেপি এসআই, কেপি কনস্টেবলের ইন্টারভিউ ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন আসবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই যেটা আসবে ইন্ডিয়ান পলিটির, যে প্রথমে যেটা আসবে মানে ভারতের সংবিধান নিয়েই বেশিটা আসে। তো প্রথমে যেটা জিজ্ঞেস করে যে প্রিয়াম্বেলটা মুখস্থ বলো তো। এটাই অনেকে পারে না, কিন্তু এটা একবার একটা কমন কোশ্চেন। প্রিয়াম্বেলটা মুখস্থ বলো, এটা তুমি মানে যেদিন ডাক পাবে কোনো পিটিতে সেদিন থেকে মুখস্থ করতে লাগবে, ঠিক আছে? প্রিয়াম্বেলটা মুখস্থ বলতে বলে। এবার যখন তুমি মুখস্থ বলতে শুরু করবে, তখনই ওনারা কোনো একটা পয়েন্টে আটকে গিয়ে তো সেখানে বলবেন যে এই ওয়ার্ডটার মানে কি। যেমন উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্ডিয়া সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। তো এখানে ওনারা বললেন যে সোভারেন অর্ডটার মানে কি, বা সোশ্যালিস্ট অর্ডটার মানে কি। তুমি যখন সোশ্যালিস্ট অর্ডটার মানে বলবে, তখন ওনারা বলবেন যে ইউএস এর সোশ্যালিজম আর চাইনার সোশ্যালিজমের মানে কি। হ্যাঁ, বা আমাদের ইন্ডিয়াতে এরকম সোশ্যালিজম কেন, বা সেকুলারের অর্ডটার মানে কি। তো আমরা কি সত্যি সেকুলার? বা তখন বলবো যে ইউএসএ কি সত্যি সেকুলার? এই কোশ্চেনগুলো আসে। তারপরে কি আছে, ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক ডেমোক্রেটিক অর্ডার মানে কি। আমরা সত্যি কি ডেমোক্রেসি ডেমোক্রেটিক ডেমোক্রেটিক অর্ডার মানে কি। তখন বলবো যে আমরা সত্যি কি ডেমোক্রেটিক হতে পেরেছি এখনো পর্যন্ত। কোনো একটা খারাপ কিছু বলে দেবে, দিয়ে বলবো যে আমরা তো এখনো হতে পারিনি। তারপর হচ্ছে রিপাবলিক। রিপাবলিক শব্দের অর্থ কি এটা বলবে। আর তখন ইউকে রিপাবলিক, কোথায় কোথায় রিপাবলিক রিপাবলিক আছে এখন, আর কোথায় কোথায় এখনো প্রজাতন্ত্র চলছে, রাজাতন্ত্র চলছে, সেটা জিজ্ঞেস করবে। জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল লিবার্টি, থট এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ারশিপ। তো এগুলো কোথায় থেকে এসেছে, আর লিবার্টিটা কোথায় থেকে এসেছে, ফ্রান্সের বিপ্লব, রুশ বিপ্লব। তো এগুলো তোমাকে হিস্ট্রিটা জানতে হবে। তুমি যদি ইন্ডিয়ান পলিটি পড়ে থাকো তাহলে এগুলো জানবে। তার সঙ্গে সঙ্গে 26শে নভেম্বর 1949 কেন, ওই ডেটটা লেখা কেন, এটা তোমার জিজ্ঞেস করে, ঠিক আছে? তারপরে ভারতের সংবিধান কারা লিখেছে, যেমন প্রথমে লেখা আছে উই, মানে আমরা, ভারতের সবাই, সব নাগরিক। তো এই এই কথাটার মানেটাও তোমাকে জানতে হবে। তো এগুলো গেল একবারে বেসিক। এরপর জিজ্ঞেস করে যে এই প্রিয়াম্বেলটা কে করেছে। জওয়াহরলাল নেহরু যে অবজেক্টিভ রেজলিউশনে করেছিল, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। আর কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এরপর যে কোশ্চেনগুলো মেনলি আসে, সেটা হচ্ছে তোমার বলবে যে আর্টিকেল 13-এর ল এর ডেফিনেশন কি বলছে, আমরা ল বলতে কি বুঝি, আমরা অর্ডিন্যান্স বলতে কি বুঝি, অর্ডিন্যান্স কখন জারি করা হয়, কত নম্বর আর্টিকেল অনুযায়ী, ঠিক আছে? বা তোমার একটা সিচুয়েশন দিল যে একটা পাস করতে পারছে না, বারবার অর্ডিন্যান্স করে পার হয়ে যাচ্ছে। তো এটা কি ঠিক? এটাকে একটা লুপহোল না? বা আমাদের সেশন কটা 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 হয়, আমাদের ইন্ডিয়ার পার্লামেন্টে কটা সেশন হয়, কি কি? উইন্টার, মনসুন আর বাজেট সেশন। তারপরে বলবে যে ইকুয়ালিটি বিফল ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই দুটো তুমি আমাকে পার্থক্য বোঝাও। আর্টিকেল 14-এ যে ইকুয়ালিটি পিপল ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই দুটো পার্থক্য বোঝাও। বা এমনি বললো যে ইকুয়ালিটি পিপল ল, তুমি এক্সাম্পল দিয়ে আমাদের বোঝাও, ঠিক আছে? তারপরে তোমার জিজ্ঞেস করবে যে আর্টিকেল 15-এ কি বলা আছে, বা আর্টিকেল 16-এ কি বলা আছে, বা রিজার্ভেশন সিস্টেম, এটাকে তো তুমি করো। এই যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের মেনলি বেশি জিজ্ঞেস করবে যে রিজার্ভেশন সিস্টেম যে চলে আসছে, এটাকে কি তুমি সাপোর্ট করো? অনেক উচ্চ পদে চলে গেছে, তবু তারা রিজার্ভেশন পেয়ে যাচ্ছে এসসি কোটায়। তো এটাকে কি তুমি করো, সমর্থন করো? বা এ থেকে পরিত্রাণের উপায় কি, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ,
বা তোমার জিজ্ঞেস করলো যে টাইটেল রাজবাহাদুর বা ইয়ে নবাব বাহাদুর, এসব টাইটেল তো নেওয়া উচিত, নেওয়া যায় না। তবে এই ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, এগুলো তো টাইটেল নাকি? এগুলো কিসের জন্য এগুলো কোন ভিত্তিতে নেওয়া হচ্ছে, কোন ভিত্তিতে দেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে, এটা জিজ্ঞেস করতে পারে। তারপর তোমার যে এখন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ কি বলা হয়েছে, লাস্ট যেটা, সেটা কি বলা হয়েছে। আর আমাদের ভারতের সিটিজেন কি হিসাবে পাওয়া যায়, কি কি ভাবে ভারতের সিটিজেন পাওয়া যেতে পারে, বা কি কি ভাবে ভারতের সিটিজেন প্রত্যাখ্যান হতে পারে। ঠিক আছে। আর যে সিএ 2019, এটা ভালোভাবে পড়তে হবে। এটাতে তোমার যে কোন কোন ধর্মের যে নিপীড়িত ধর্মাবলম্বীদের এর নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, সেটা তোমাকে জানতে হবে কোন কোন দেশের। ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে এনআরসিটা কি, এনআরসি কি অ্যাকচুয়ালি, তো সেটা জানতে হবে। বা এখন যেটা সার হচ্ছে এসআইআর, তো এই সারটাই বা কি, তো এগুলো তোমাকে জানতে হবে। এরপর আর্টিকেল 19 নিয়ে কিছু কোশ্চেন আসে। আর্টিকেল 19 যে ওই রাইট টু ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তো এটা নিয়ে একটু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে। রিজনেবল রেস্ট্রিকশন কোন কোন ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, হেলথ, মোরালিটি অ্যান্ড যে ল অ্যান্ড অর্ডার, সেখানে রিজনেবল রেস্ট্রিকশন হতে পারে। তারপরে আর্টিকেল 21 নিয়ে যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি সম্পর্কে তোমার অভিমত কি, হ্যাঁ। বা যে আর্টিকেল 21 রাইট টু এডুকেশন, এটা কবে অ্যাড হয়েছে, কিসের জন্য অ্যাড হয়েছে, কাদের সুবিধা দেওয়া হয়, যে 6 থেকে 14 বছর বয়সী ন্যূনতম শিক্ষার কথা বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইট হিসেবে। তো এটা আগে কোথায় ছিল, এটা ডিপিএসপিতে ছিল 45-এ, হ্যাঁ। তো 45-এ বা এখন কি আছে, 0 থেকে 6 বছর বয়সী যে আইসিডিএস সুপারভাইজারের যে সুপারভাইজারদের দ্বারা আইসিডিএস প্রকল্পের মাধ্যমে যে এটা করা হয়, সেটাও তো এখন আর্টিকেল 45 অনুযায়ী। তো সেই 0 থেকে 6 বছর বয়সী অবধিদের কথা বলা হয়েছে, শিক্ষার কথা বলা হয়েছে। একইভাবে এরপর কোশ্চেন আসে যে প্রিভেন্টিভ ডিটেনশন কি বা পিউনিটিভ ডিটেনশন কি। তারপর হচ্ছে ডবল জিওপার্ডি কি। ঠিক আছে, ডবল জিওপার্ডি কি। তারপর শিশুদের জন্য কি বলা হয়েছে, আর্টিকেল 23-24 শিশু আর এই যে বেগার, যে হিউম্যান ট্রাফিকিং আর্টিকেল 23-তে, আর 24-এ যে চাইল্ড লেবারের কথা বলা হয়েছে। সেই চাইল্ড লেবারের সংজ্ঞা অ্যাকচুয়ালি কি, চাইল্ড লেবার কাদের বলা হয়, কত বছর লিমিট। ঠিক আছে, চাইল্ড, এবার তখন এই চাইল্ড রিলেটেড কি কি ল আছে সেদিকে চলে যাবে। ঠিক আছে। তারপরে তোমার যে রিলিজন, রাইট টু ফ্রিডম অফ রিলিজন, যে আর্টিকেল 25 থেকে 28, তো এখানে তোমার বলতে পারো যে রাইট টু ফ্রিডম অফ রিলিজন বলতে তুমি কি বোঝো। বা এই আর্টিকেল 26, 27 কে বেস করে যে অনেক যে প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেখানে হাজার হাজার বিঘা সম্পত্তি সব তারা সব ট্যাক্স ফাঁকি পেয়ে যায়, এটা কি ঠিক? তো এটা তোমার অভিমত জানতে পারে। তারপর যে মাইনরিটি বলতে কি বোঝো, মাইনরিটি কয় প্রকার, সংবিধানে কি কি মাইনরিটির কথা বলা হয়েছে, মাইনরিটি বলতে তুমি কি বোঝো। আর ভারতে কত রকমের রিলিজিয়াস মাইনরিটি আছে, তারা কারা কারা, যে 6 রকমের আছে, সেটা তোমাকে বলতে হবে। তারপরে যে তোমার জিজ্ঞেস করতে পারে যে রাইট টু প্রপার্টি, এটা এখন কি অবস্থায় আছে, আগে যেটা ফান্ডামেন্টাল রাইট ছিল, এখন লিগাল রাইট, এটা কোথায় এখন আছে, আর্টিকেল 300 এটা পার্ট 12-এ আছে। তো এটা কেন করা হলো, তো সেটা তোমাকে জানতে পারে। বা আর্টিকেল 32-এর মাধ্যমে যে রিট দেওয়া হয়, সেই রিটগুলো কি কি, যে 5টা রিট, সে 5টা রিট তোমাকে জিজ্ঞেস করতে পারে। 5টা রিটের আলাদা জিজ্ঞেস করতে পারে যে হেভিয়াস কর্পাস মানে কি, মানে টু হ্যাভ দ্য বডি। তারপর ম্যান্ডামাস মানে উই কমান্ড, এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাতে হবে। ঠিক আছে, সার্সিয়ারি, তারপরে প্রহিবিশন, আর আরেকটা হচ্ছে কিউ ওয়ারান্টো। তো কিউ ওয়ারান্টো নিয়ে জিজ্ঞেস করতে পারে যে বাই হট অথরিটি, এটা তুমি কি বুঝছো, বা কাকে ই করা হয় এটা। ঠিক আছে, তো এগুলো তোমাকে উদাহরণ দিয়ে তোমাকে বোঝাতে হবে। তারপরে তোমার জিজ্ঞেস করতে পারে যে মিলিটারি রুল বলতে কি বোঝো, আমাদের ইন্ডিয়ার যে মার্শাল ল বলতে কি বোঝো। তো মার্শাল ল আমাদের কিরকম কি বলা হয়েছে। আর এবার তোমার ফান্ডামেন্টাল রাইটটা আমি পুরোটা বলে দিলাম। এরপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ফান্ডামেন্টাল রাইটের নেচারটা কি, ওভারঅল একটা ফান্ডামেন্টাল রাইটের নেচার ওভারঅল জিজ্ঞেস করতে পারে। এরপরে যেটা আসে ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপির মধ্যে পার্থক্য কি, তারপরে যে ডিপিএসপি আছে, তো ডিপিএসপি এরকম করা হলো কেন, মানে স্বাধীনতার সময় যে আমাদের ই ছিল না, রিসোর্সটা সব ছিল না, তার জন্য
আমাদের একটা বহু বিভক্ত কান্ট্রি, বহু বৈচিত্র্যের, তো সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। তো সেই বৈচিত্র্যের সব জায়গায় সবকিছু ইমপ্লিমেন্ট একসঙ্গে করা সম্ভব না, তার জন্যই এটা করা হয়েছে। হ্যাঁ, তো এই ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটের পার্থক্য জিজ্ঞেস করতে পারে, বা সেল এন্ড ফিচারও জিজ্ঞেস করতে পারে, ওভারঅল সংবিধানের সেল এন্ড ফিচার জিজ্ঞেস করতে পারে, কোন পোর্শনটা কোথা থেকে নেওয়া হয়েছে এটাও জিজ্ঞেস করে অনেক সময়। হ্যাঁ, যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমাদের নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে, তারপরে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে নেওয়া হয়েছে, ডিপিএসপি বা কোথা থেকে নেওয়া হয়েছে, যে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আইরিশ কনস্টিটিউশন থেকে। তো ডিপিএসপির আবার কোশ্চেন আসে যে ওয়েলফেয়ার স্টেট বলতে তুমি কি বোঝো, ঠিক আছে, বা ভিলেজ পঞ্চায়েত এটা কোথায় উল্লেখ আছে, ভিলেজ পঞ্চায়েতের কথা গান্ধিয়ান যে কনসেপ্ট আর্টিকেল 40-তে উল্লেখ আছে। তারপর তোমার যে জিজ্ঞেস করবে যে এদের ওয়ার্কারদের সম্পর্কে কি বলা হয়েছে, বা ম্যাটারনিটি লিভ সম্পর্কে কি বলা হয়েছে, বা তোমার যে ম্যাটারনিটি লিভ অ্যাক্ট আছে সেটা তো কত সপ্তাহ আছে, তো সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা তোমার জিজ্ঞেস করলো যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এটা কোন আর্টিকেলে উল্লেখ আছে, এটা কি আর সত্যি এখন মানা হচ্ছে, কোথাও কিছু করা হচ্ছে, ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তারপর তোমার জিজ্ঞেস করবে যে সব থেকে বিতর্কিত কোশ্চেন যেটা আসে যে ইউসিসি কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে, আর ইউসিসি বলতে কি বোঝো। ইউনিফর্ম সিভিল কোড যেটা আছে সেটা এখন ভারতে লাগু করার চেষ্টা চলছে, তো এটা এতদিন ধরে লাগু হয়নি কেন, আর এটা লাগু হলে কি লাভ হবে, বা তুমি সিভিল ল আর ক্রিমিনাল ল বলতে কি বোঝো। সিভিল লর জন্য যে ইউসিসির কথা বলা হয় সেগুলো হচ্ছে কি ম্যারেজ, ডিভোর্স, এই সবগুলো। তো এই সবগুলোর আনলে কি কি লাভ হবে, বা কি সমাজে এফেক্ট হতে পারে। হ্যাঁ, ওয়ান কান্ট্রি ওয়ান ল, তো এটাকে তুমি কি সমর্থন করো, এটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তারপর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন নিয়ে কি বলা হয়েছে সংবিধানে এটা জিজ্ঞেস করতে পারে, বা কোন আর্টিকেলে বলা হয়েছে। বা লিকুয়ার ব্যান নিয়ে কি বলা হয়েছে সংবিধানে, আর লিকুয়ার ব্যান কোথায় কোথায় আছে, ড্রাই স্টেট কি কি, মানে ড্রাই স্টেট মানে যেগুলোতে লিকুয়ার ব্যান, বিহার আর এখন গুজরাট আছে, ঠিক আছে, কেরালার কিছু পোর্শন আছে, তবে পুরোটা নেই। তো এই লিকুয়ার ব্যানের ফলে তো সেসব ইকোনমির কি লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে এটাও অনেক সময় কোশ্চেনে আসে, জিজ্ঞেস করে। ঠিক আছে, তারপরে যে সেপারেশন অফ পাওয়ার এটা কোন আর্টিকেলে উল্লেখ আছে এটা জিজ্ঞেস করে। হ্যাঁ, তো এই সেপারেশন অফ পাওয়ার অনেক সময় আমাদের মানছে না, জুডিশিয়ারি অনেক সময় এক্সিকিউটিভের এসে হস্তক্ষেপ করছে, এটা জরুরি কিসের জন্য, বা কিসের জন্য এই হস্তক্ষেপটা করতে হচ্ছে তাদের, তো এটা অনেক সময় জিজ্ঞেস করে। তারপর যে এই সেপারেশন অফ পাওয়ার কার ল এর ভিত্তিতে, মন্তেস্কু যে ল, সেই ল এর ভিত্তিতে এটা হয়েছে। তারপরে যে ইন্টারন্যাশনাল রিলেশন এটা কোন আর্টিকেলে বলা হচ্ছে, আর্টিকেল 51। তারপরে যে ফান্ডামেন্টাল ডিউটিস এটা অনেক সময় জিজ্ঞেস করছে, ফান্ডামেন্টাল ডিউটিস গুলো বলো। এটা একটু মুখস্থ করা কঠিন আছে, তবে যে কটা করা যায় মনে করা যায় সেটা যতটা সম্ভব মনে করে যে তোমরা ফান্ডামেন্টাল ডিউটিস কবে অ্যাড হয়েছে, কিসের জন্য অ্যাড হয়েছে 1976 সালে, ঠিক আছে, 42nd অ্যামেন্ডমেন্ট, লাস্ট কোনটা অ্যাড হয়েছে যে 2002 সালে 11তম ওই যে বাচ্চাদের শিক্ষার দায়িত্ব তার অভিভাবক নেবে এটা বলা হয়েছে। তো এই এই কয়েকটা এই 11টা যে ফান্ডামেন্টাল রাইট এটা তোমরা পড়ে যেও। কয়েকটা কয়েকটা বলতে পারলেই যথেষ্ট, যে কয়েকটা বলে তুমি তখন বলে দিবে যে স্যার আর মনে পড়ছে না। ঠিক আছে, তো এগুলো যখন বলবে তখন তোমার সেখানে কাউন্টার কোশ্চেন আসবে, যেমন সায়েন্টিফিক টেম্পারমেন্ট বলতে কি বোঝো, বা তোমার যে থাকবে হেরিটেজ সাইট, তো হেরিটেজ সাইট থেকে আবার তখন কোশ্চেন চলে আসবে। তো তুমি যেটা বলবে মুখ দিয়ে সেখান থেকে হয়তো পরে কোশ্চেন আসবে, সেটা অন্য কোনো বিষয় হতে পারে, সেটা হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, যে কোনো বিষয় হয়ে যেতে পারে। মানে পলিটিক্স কোশ্চেন করছে সেখান থেকে তুমি অন্য কোনো কোশ্চেন পেয়ে যেতে পারো। এরপর যেটা আসে যে প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইলেকশন কিভাবে হয়। আমি আমি ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের ভিডিও একটা আপলোড করে দিয়েছিলাম, প্রেসিডেন্টের ইলেকশনের ভিডিও তোমরা দেখে নিবো যেখানে যেখানে ইচ্ছা। তো কিভাবে নির্বাচনটা সম্পন্ন হয়, বা ইলেকট্রাল কলেজ বা কি, বা এরকম নির্বাচন প্রক্রিয়া কেন রাখা হলো, যে ইনডাইরেক্ট ইলেকশন কেন রাখা হলো, ডাইরেক্ট ইলেকশন কেন রাখা হলো না। ঠিক আছে, তো এটা কোশ্চেনে আসে। তারপরে এদের রিমুভাল প্রসেস, প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের রিমুভাল প্রসেস, ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার কি হিসাবে, ভাইস প্রেসিডেন্ট কি হিসাবে মাইনেটা পায়, রাজ্যসভার চেয়ারপারসন হিসাবে মাইনেটা পায়। তো সেই সব, বা প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের মাইনে কত, বা এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ইন্টারভিউ বোর্ডারদের কাছে। ঠিক আছে, তো প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কিছু ছাড়া যাবে না, ফান্ডামেন্টাল রাইট, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আর ডিপিএসপি, এই চারটে টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো
এখানে তোমার আরো জিজ্ঞেস করবে যে প্রেসিডেন্টের পাওয়ার কি কি আছে, প্রেসিডেন্টকে পার্লামেন্টের অংশ কেন বলা হয়, ঠিক আছে, তার হাত দিয়েই তারপরে যে প্রেসিডেন্ট 143 নম্বর আর্টিকেল অনুযায়ী কি চাইতে পারে সুপ্রিম কোর্টের কাছে, বা তার জুডিশিয়াল পাওয়ার কি আছে, আলাদা আলাদা জিজ্ঞেস করতে পারে যে তার আর জুডিশিয়াল পাওয়ার কি আছে, তার লেজিসলেটিভ পাওয়ার কি আছে, তার এক্সিকিউটিভ পাওয়ার কি আছে, তার যে পার্ডনিং ক্ষমতা কি কি আছে, পার্ডনিং ক্ষমতাগুলো কি কি আছে, সেগুলো নিয়েও ডিটেলসে আসতে পারে কোশ্চেন। ঠিক আছে, যে পার্ডন বলতে কি বোঝো তুমি, বা তোমার যে স্পেশাল লিভ পিটিশন সেটা সম্পর্কে বা কি বোঝো, সেটা যে প্রেসিডেন্টের কাছে করা হয় অনেক সময় কিউরেটিভ পিটিশন, তো সেটা বলতে কি বোঝো, যে রিকোয়েস্ট। ঠিক আছে, তারপর তোমার ওই যে রিমুভাল প্রসেস, টেনিউর, এগুলো তোমার আসবেই কোশ্চেন প্রেসিডেন্ট রিলেটেড। ঠিক আছে, তারপরে এবার এই প্রেসিডেন্ট রিলেটেড তোমার চলে আসতে যে বিখ্যাত প্রেসিডেন্ট গুলো সম্পর্কে কিছু চলে আসতে পারে। ডক্টর জাকির হোসেন, যিনি প্রথম প্রেসিডেন্ট থাকাকালীন মারা যান, তো তার সম্পর্কে অনেক সময় জিজ্ঞেস করে। ঠিক আছে, ভারতরত্ন পেয়েছিলেন। তারপরে অন্যান্য যে বলতে পারে যে প্রেসিডেন্ট গুলোর নাম বলো প্রথম থেকে, বা লাস্ট কয়েকজনের প্রেসিডেন্টের নাম বলো। ঠিক আছে, বা লাস্ট যে প্রেসিডেন্ট হয়েছে ইনি কততম। একইভাবে ভাইস প্রেসিডেন্ট ওই রাজ্যসভা চেয়ারপারসন থাকে, এগুলো জিজ্ঞেস করে। আর ভাইস প্রেসিডেন্ট রিসেন্টলি যেহেতু নির্বাচন হলো, তো ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা তো আমি বলে দিয়েছি, আমি ভিডিও করে দিয়েছি, ওটা তোমরা দেখে নিতে পারো। তারপর তোমার প্রাইম মিনিস্টার নিয়ে আসবে, প্রাইম মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টার বলতে কি বোঝো, কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো, বা ইনার ক্যাবিনেট বলতে কি বোঝো, বা ক্যাবিনেট শব্দটাই সংবিধানে প্রথম কবে আসে। ঠিক আছে, 1978 সালের যে 44th অ্যামেন্ডমেন্ট, সেখানে ক্যাবিনেট প্রথম আসে। একটা সিচুয়েশন বেস কোশ্চেন তোমাকে দিল যে একজনের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন উঠলো, সেখানে যদি সে হেরে যায়, যে গভর্নমেন্টের তরফের কেউ, তাহলে কি গোটা মিনিস্ট্রি ইয়ে হয়ে যাবে। বা হাং অ্যাসেম্বলি বলতে কি বোঝো, তারপরে তোমার যে স্পেশাল মেজরিটি, সিম্পল মেজরিটি, তারপর স্পেশাল মেজরিটি, সিম্পল মেজরিটি বলতে কি বোঝো, তারপর যে জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট। ঠিক আছে, বা তারপরে তোমার জিজ্ঞেস করতে পারে যে ডিসকোয়ালিফিকেশন কিভাবে হয়, আর এটা কে ই করে। হ্যাঁ, অ্যান্টি ডিফেকশন ল, যেটা অ্যান্টি ডিফেকশন ল এর যে এটা কে নেয়, নির্ণয়টা কে নেয়, স্পিকার নেয় ইসের ক্ষেত্রে, লোকসভার ক্ষেত্রে। তো এটা অ্যান্টি ডিফেকশন ল কে এনেছিল, কার আমলে, রাজীব গান্ধীর আমলে এসেছিল 1985 সালে। ঠিক আছে, একইভাবে আরো কোশ্চেন আছে যে বাজেট, ইন্ডিয়ান বাজেট যেটা, সেটা কনস্টিটিউশনে কি হিসাবে উল্লেখ আছে, কত নম্বর আর্টিকেলে। ঠিক আছে, বাজেট, এবার বাজেট সেশন নিয়ে কিছু কোশ্চেন তোমার আসতে পারে, যে বাজেট মানে ইকোনমিতে চলে যেতে পারে কোশ্চেন। ঠিক আছে, জিডিপি কি, তারপরে যে বাজেট কত, লাস্ট বাজেটের যে কিছু ইম্পর্টেন্ট থাকে সেগুলো জিজ্ঞেস করতে পারে। তো সেগুলো তো ইকোনমিক কোশ্চেন চলে গেল। তো এবার আমি পলিটিগুলো জিজ্ঞেস বলি। পলিটি, এরপরে তোমার যে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যে পাওয়ার, সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের যে অল ইন্ডিয়া পাওয়ার আছে আর্টিকেল 141 অনুযায়ী, যে সে যেটা ঘোষণা করবে সেটা ল হিসেবে গণ্য হবে। তারপরে যে কমপ্লিট জাস্টিস আর্টিকেল 142 অনুযায়ী, তারপরে তোমার যে আর্টিকেল 143 অনুযায়ী সে রাষ্ট্রপতিকে করতে পারে, রাষ্ট্রপতিকে অ্যাডভাইস দিতে পারে কোনো বিষয়ে। তারপরে তোমার যে সুপ্রিম কোর্টের জাজদের বেতন কত, বা সুপ্রিম কোর্টের যা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কার সমতুল্য, স্পিকারের সমতুল্য, তো সেটা তোমার আসতে পারে। বা জাজদের যে রিমুভাল প্রসেস এটা কিভাবে হয়, সেটা তোমাকে বলতে পারে। ঠিক আছে, তারপর তোমার যে জিজ্ঞেস করতে পারে যে কোর্ট অফ রেকর্ড বলতে কি বোঝো, কোর্ট অফ রেকর্ড বলতে কি বোঝো তুমি, বা অরিজিনাল জুরিডিকশন আর অ্যাপিলেট জুরিডিকশন বলতে কি বোঝো। অরিজিনাল জুরিডিকশন কাদের মধ্যে হয়, যে এক বা একাধিক স্টেটের সঙ্গে হতে পারে, বা তোমার এক বা একাধিক স্টেটের সঙ্গে ইউনিয়নের হতে পারে, আর দুটো স্টেটের মধ্যে হতে পারে, তাই না। তো এটা তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আর্টিকেলগুলো অতটা হয়তো ধরবে না কোন আর্টিকেলে আছে, কিন্তু তোমাকে কনসেপ্টটা ধরবে। ঠিক আছে, কনসেপ্টটা ধরবে, তো এটা তোমাকে জানতে হবে। এরপর তোমার একইভাবে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, কার জুরিডিকশনটা বেশি, এটা জিজ্ঞেস করে। রিটের ক্ষেত্রে তো হাইকোর্টের বেশি জুরিডিকশন কেন, এটা যে অর্ডিনারি ল এর উপরে রিট জারি করতে পারে। ঠিক আছে, হাইকোর্ট, এটা তোমরা নিশ্চয় জানো। তো এই হিসাবে জিজ্ঞেস করে। ঠিক আছে, তারপরে যে আমাদের ভারতে কটা হাইকোর্ট আছে, বা তখন ক্যালকাটা হাইকোর্টের হিস্ট্রি নিয়ে জিজ্ঞেস করতে পারলো যে ক্যালকাটা হাইকোর্ট কবে প্রতিষ্ঠা হয়।
ঠিক আছে, বা আমাদের কলকাতা নাম হয়ে গেছে কিন্তু ক্যালকাটা হাইকোর্ট নামটা রয়ে গেছে কেন, এটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আরো যে কোশ্চেনগুলো আছে যে সুপ্রিম কোর্টের বর্তমান কতজন বিচারপতি আছে, বা প্রথম এখন বিচারপতি কে, বা সুপ্রিম কোর্টের যে পিআইএল কে এনেছিল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল বলতে তুমি কি বোঝো, বা যে কেউ চলে যাচ্ছে যে কোনো বিষয় নিয়ে পিআইএল করতে, এটা কি ঠিক, এই জন্য কি করা যায়। ঠিক আছে, এরপর তোমার একইভাবে সিএম সিএম এবং স্টেট লেজিসলেচার নিয়ে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। লেজিসলেটিভ কাউন্সিল বলতে কি বোঝো। ঠিক আছে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে ছিল, কবে এটা রদ হয়ে গেছে, আর নতুন কি রেজলিউশন নেওয়া হয়েছে লেজিসলেটিভ কাউন্সিল আবার ক্রিয়েট করার জন্য। লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার কারা কারা হয়, হ্যাঁ, এইটা ভালোভাবে মনে করে যাবে। এটা যদি বলতে পারো খুব ওরা ইমপ্রেস হবে। ঠিক আছে, তারপর লেজিসলেটিভ কাউন্সিলে যে এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট বলা হয়, তো এটা কি ঠিক হচ্ছে যে লেজিসলেটিভ কাউন্সিল করার জন্য শুধু শুধু অর্থ ব্যয়। তারপর তোমার যে বলবে যে কোন কোন রাজ্যে লেজিসলেটিভ কাউন্সিল আছে এখন আপাতত, যে 6টা রাজ্য আছে তোমাকে বলতে হবে। ঠিক আছে, এরপরে যে সিএম আর গভর্নরের মধ্যে সবসময় বাকবিতণ্ডা লেগেই থাকে। গভর্নরকে কি বলা হয়েছিল যে ইসের গোল্ডেন গোল্ডেন প্যারট, গোল্ডেন প্যারট হিসেবে বলা হয়েছিল। তো সেটা কেন বলা হয়, আর গভর্নরের সঙ্গে এই সিএম এর যে বিবাদ সরকার লেগে আছে, তো গভর্নর এর থেকে উপায় কি। তো এই নিয়ে যে ইয়ে হয়েছিল যে রাষ্ট্রপতি শাসন জারি, এইসব নিয়ে কোশ্চেন চলে আসতে পারে যে রাষ্ট্রপতি শাসন জারি কখন হতে পারে। ঠিক আছে, একইভাবে এমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সি আমাদের কবার লাগু হয়েছে, কেন লাগু হয়েছে, কি লাগু হয়নি কেন, বা ন্যাশনাল এমার্জেন্সি লাগু যখন হয় তখন যে ফান্ডামেন্টাল রাইট হয় সেটা কোন কোন আর্টিকেল অনুযায়ী, 358 আর 359 আর্টিকেল অনুযায়ী যে ফান্ডামেন্টাল রাইটগুলো আমরা পাই না। তারপর আর্টিকেল 365 কি বলা হয়েছে, আর্টিকেল 356 যে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে, আর্টিকেল 365 না মানলে কি হবে। ঠিক আছে, আর রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সময় কি কি পরিবর্তন হয় একটা রাজ্যের। ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করতে পারে। তার সঙ্গে সঙ্গে তোমার এরপরে যেটা আসবে যে এসআর বোম্বাই যে কেস হয়েছিল, সেই বোম্বাই কেস, সেই কেসটা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা সেন্টার স্টেট রিলেশন, এর জন্য কি কি কমিটি হয়েছে, একটা কমিটি ধরো নাম বললো সরকারিয়া কমিশন, সরকারি কমিশনের কি কি রিকমেন্ড করেছিল। ঠিক আছে, সেটা তোমাকে একটু জানতে হবে। তারপর যে ইন্টার স্টেট ওয়াটার যে ডিসপিউট হয়, সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, বা কি প্রভিশন আমাদের সংবিধানে বলা হয়েছে ইন্টার স্টেট ওয়াটার ডিসপিউটের মিটমাট করার জন্য। তোমরা দেখেই থাকবে যে কাবেরী ওয়াটার ডিসপিউট হয় অনেক সময়। তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়া নিয়ে অনেক সময় ডিসপিউট হয়। এবার তোমার যে শিডিউলগুলো আছে সেই শিডিউলগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, যে কোন শিডিউলে কি আছে। হ্যাঁ, তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে শিডিউলগুলো, 5th শিডিউলে কি আছে বা 6th শিডিউলে কি আছে, এটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, কোন কোন রাজ্যগুলো আছে। আর 7th শিডিউল যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন, 7th শিডিউলের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন এটা কি, এই 3টে লিস্ট সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে পারে, ইউনিয়ন, স্টেট এবং কনকারেন্ট লিস্ট। তারপরে তোমার রেসিডুয়ারি পাওয়ার কি, এটা কখন ইউজ হয়, যখন কোনো লিস্টে নেই কিন্তু সেটা পার্লামেন্ট সে বিষয়ে ই করতে পারে। বা এমার্জেন্সির সময় পার্লামেন্ট যে স্টেট লিস্টের সাবজেক্টেরও ল তৈরি করতে পারে, সেটা সম্পর্কে বলা হয়েছে। তো এগুলো নিয়ে একটা সম্যক ধারণা থাকা উচিত। বা এক বা একাধিক স্টেট যখনই করে চাই, বা তোমার রাজ্যসভায় যদি 2/3 মেজরিটিতে হয় কোনো বিষয়ে রেজলিউশন পাস হয়, তখন পার্লামেন্ট যে বিলটা পার্লামেন্ট যে একটা তৈরি করতে পারে বা নতুন কোনো বিল পাস করাতে পারে, সেটা সম্পর্কে তোমাকে সম্যক ধারণা রাখতে হবে। আর অল ইন্ডিয়া সার্ভিস কি কি আছে আমাদের, হ্যাঁ, যে 3টে অল ইন্ডিয়া সার্ভিস, এটা অনেক সময় অনেকে আইএস, আইপিএস আর আইএফএসটাকে ভুল করে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস বলে দেয়। এটা আইএফএসটা হবে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। ওকে, একইভাবে এসপিএসসি মানে স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর ইউপিএসসি এর পার্থক্য কি কি, তারপরে এদের ফাংশন কি কি, আমাদের ডব্লিউপিএসসির ফাংশন, যেহেতু ডব্লিউপিএসসি এর ইন্টারভিউ দিতে যাবে অনেকে, তো ডব্লিউপিএসসি ফাংশন কি। ঠিক আছে, এটা নিয়ে ধরে। তারপরে তোমার যে এদের যে চেয়ারপারসন হয়, ইউপিএসসি চেয়ারপারসন আর এসপিএসসি চেয়ারপারসন, এদের মেয়াদকাল কি, কি টেনিওর, কি সিকিউরিটি, বা কে নিয়োগ করে, কে কার কাছে রিজাইন দিতে হবে যদি চাই, তো এগুলো, বা রিমুভাল প্রসেস কি, তো এগুলো নিয়ে ধরতেই পারে। ঠিক আছে, যেহেতু তুমি পিএসসিতেই ইন্টারভিউটা দিতে যাচ্ছ।
তারপর যেটা আসে যে ট্রাইব্যুনাল কি, কয় প্রকার ট্রাইব্যুনাল আছে আমাদের। হ্যাঁ, আহ, তারপরে তোমার জিজ্ঞেস করতে পারে যে ট্রাইব্যুনালের যে জাজমেন্ট দেয় সেটা কি এমনি জুডিশিয়ারিতে করা যায়, আবার চ্যালেঞ্জ করা যায়, এটা জিজ্ঞেস করতে পারে। তারপর তোমার সব থেকে যেটা আমাদের চর্চিত যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে সুপার পাওয়ার, সেটা সম্পর্কে যে আর্টিকেল 324, তারপরে যে ভোটার লিস্ট কত নম্বর আর্টিকেল অনুযায়ী হয়, বা তোমার যে আমরা ভোট দিই এটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী, আর্টিকেল 326 অনুযায়ী অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, এটা আগে কত ছিল, এটা কবে চেঞ্জ করা হয়, ঠিক আছে। আর তারপরে তোমার সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার যে অধিকার সেটা লিগ্যাল রাইট না কনস্টিটিউশনাল রাইট, এটাও জিজ্ঞেস করে। হ্যাঁ, তারপরে তোমার জিজ্ঞেস করবে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কতজন মেম্বার, এখন বর্তমান কে কে আছেন, চিফ ইলেকশন কমিশনার, ইলেকশন কমিশনার, এদের নিয়োগ প্রক্রিয়া কিরকম ভাবে হয়, রিমুভাল প্রক্রিয়া বা কিরকম ভাবে হয়, ঠিক আছে। আর ইলেকশন কমিশন নিয়ে আসলে আমাদের সব থেকে প্রথমে যে ইলেকশন কমিশনার ছিল সুকুমার সেন, আমাদের বাঙালি, তো তার সম্পর্কে একটু জিজ্ঞেস করতে পারে ইনি আর কোন দেশের ইলেকশনের দায়িত্বে ছিলেন, সুদানের ইলেকশনের দায়িত্বে ছিলেন, ঠিক আছে, ডক্টর সুকুমার সেন। তার সঙ্গে সঙ্গে আমাদের একমাত্র মহিলা ইলেকশন কমিশনার কে, বিএস রমা দেবী, ঠিক আছে, এনার সম্পর্কে ধরে। তারপরে তোমার ধরে যে সব থেকে যে বেশি ইলেকশন প্রসেসে করেছিল আর কি, চেঞ্জেস এনেছিল, যে টিএন সেশন সম্পর্কে জিজ্ঞেস করে। টিএন সেশনের যে ওই যে চেঞ্জেস কি কি এনেছিল, বড় চেঞ্জেস, সেগুলো তোমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। বা তোমার ইলেকশন যে মডেল কোড অফ কন্ডাক্টটা কি, ঠিক আছে। বা তোমার এই থেকে চলে আসলো যে এক্সিট পোল বা ওপিনিয়ন পোল কি, ঠিক আছে। বা সেফোলজিটা কি, সেফোলজি মানে যারা ইলেকশনে যে প্রেডিকশন করে না তাদেরকে বলা সেফোলজিস্ট, ঠিক আছে। যে যোগেন্দ্র যাদব, তারপরে এই যে পিকে প্রশান্ত কিশোর, ইনিও একজন সেফোলজিস্ট বলতে পারো। তো তো এই সেফোলজিস্ট কি এটা অনেকে জানে না, এটা ধরতেই পারে। তারপর তোমার যে এক্সিট পোল বা ওপিনিয়ন পোল এগুলো কি, বা এখন যদি বর্তমানে কোনো তোমার এই ইন্টারমিডিয়েটের আশেপাশে যদি কোনো ইলেকশন হয়, সেই রাজ্যগুলো সম্পর্কে একটু জানতে হবে, সেখানে কটা বিধানসভা কেন্দ্র আছে, বা কবে কবে ভোট হবে বা হচ্ছে। তো এগুলো সম্পর্কে জানতে হবে। এবার যদি কোনো রেজাল্ট বেরিয়ে যায় রিসেন্টলি, তাহলে কোন কোন রাজ্যে ভোট হলো, কে কে মুখ্যমন্ত্রী নির্বাচিত হলো, রিসেন্ট যেগুলো হয়েছে সেগুলো ধরে। বা তোমার যে আগামীতে কি কি ভোট হবে, যেগুলো ধরো ভোট হবে তার জন্য তোড়জোড় চলে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট হবে সামনে কয়েক মাস পরে। তো সেরকম ভাবেই আগামীতে কোন কোন এক বছরে কোন কোন জায়গায় ভোট হবে মেন মেন রাজ্যে, সেগুলো নিয়ে ধরতে পারে। এরপরে যে তোমার যে আমাদের অ্যামেন্ডমেন্ট পাওয়ার, সে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পাওয়ার গুলো কি কি অ্যামেন্ডমেন্ট, কি কিভাবে অ্যামেন্ডমেন্ট হয় আমাদের কনস্টিটিউশনে, রাজ্যগুলো করতে পারে না কেন, ঠিক আছে, এটা নিয়ে ধরে। তারপর তোমার একটা বিতর্কিত আর্টিকেল যেটা তো বাদ হয়ে গেছে, আর্টিকেল 370, তারপরে তার সঙ্গে সঙ্গে যে আর্টিকেল 35A যুক্ত ছিল, তো এই দুটো সম্পর্কে ধরে ধরে ঠিক আছে। যে জম্মু কাশ্মীরের যে আর্টিকেল 370 বাদ হওয়ার ফলে কি কি ইমপ্রুভ হয়েছে, কোনো চেঞ্জেস এসছে কি, তো এটা ধরে। আর এটার ইতিহাসটাও তোমাকে জানতে হবে, যে কার আমলে কি হয়েছিল, কখন যে মহারাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করেছিল, তারপরে এগুলো দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এগুলো নিয়ে ধরে। এর সঙ্গে সঙ্গে কিছু ফ্যাকচুয়ালি ধরে, ঠিক আছে। আমাদের সংবিধানের তোমার যে ড্রাফটিং কমিটি ছিল, সেই ড্রাফটিং কমিটির এর চেয়ারপারসন কে ছিল, বা আমাদের সংবিধানের জনক কেন বি.আর. আম্বেদকরকে বলা হয়, ঠিক আছে। বা আমাদের যে সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল, 2 বছর 11 মাস 18 দিন, কত টাকা খরচ হয়েছিল। বা আমাদের সংবিধানের যে ইগুলো আর্টোগ্রাফি গুলো যে করেছিল নন্দলাল বোস, তারপরে বিহারী নারায়ণ রায়জাদা, তো এদের সম্পর্কে ধরে কোশ্চেন, ঠিক আছে। বা আমাদের অ্যাকচুয়াল সংবিধানটা কোথায় রাখা আছে, ওকে, এগুলা ধরে। এর সঙ্গে সঙ্গে লোকাল সেলফ গভর্নমেন্ট নিয়ে কোশ্চেন আছে। পঞ্চায়েত রিলেটেড তো আমি একটা আলাদা পুরো ভিডিও করে দিয়েছি 40 মিনিট, ওটা যদি দেখো তোমার পরীক্ষা থেকে শুরু করে ইন্টারভিউ সব কিছুতেই তোমার ওটাতে কাজে হয়ে যাবে আশা করি। এরপরে এর সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটি নিয়ে ধরতে পারে, বা কোঅপারেটিভ যেটা করা হয়েছে, সাংবিধানিক মর্যাদা দেওয়া আছে 97th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা মিনিস্ট্রি অফ কোঅপারেশন নতুন ক্রিয়েট হয়েছে। মিনিস্টার অফ কোঅপারেশন কে, অমিত শাহ। তারপরে হচ্ছে তোমার যে
একটা স্টেট থেকে আরেকটা স্টেটের যে কোঅপারেটিভে যে প্রবলেমটা হচ্ছে, তো তাদের দায়িত্ব কি থাকবে? কোঅপারেটিভ একটা স্টেট সাবজেক্ট, তাই না? তো এবার যখন একটা বড় কোঅপারেটিভের একাধিক স্টেটে বিস্তার থাকবে, তো তাদের রেগুলেশন কে করবে, এই নিয়ে একটা বিতর্ক এখনো বজায় রয়েছে। তো এগুলো নিয়ে তোমাকে ধরতে পারে। একবার মিউনিসিপ্যালিটি নিয়ে, যে এটা সাংবিধানিক মর্যাদা কবে পায়, ওই 74th অ্যামেন্ডমেন্টে। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা মিউনিসিপ্যালিটি আছে, বা মিউনিসিপ্যাল কর্পোরেশন কটা আছে, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন হতে গেলে কি কি ক্রাইটেরিয়া দরকার, এগুলো নিয়ে কোশ্চেন আসে। 7টা যে মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, এটা তো তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তখন আবার কলকাতা মিউনিসিপ্যালিটির কটা ওয়ার্ড আছে, এটা অনেক সময় ধরে 144টা ওয়ার্ড। ঠিক আছে, বড় কি, ওয়ার্ড আর বোরোর মধ্যে বড় কি, ঠিক আছে, এটা তোমাকে ধরতে পারে। এরপরে আমি কিছু কোশ্চেন যেগুলো এর আগে ধরেছে সেগুলো আমি করেছিলাম, সেগুলো তোমাদের বলছি। ধরে নাও জিজ্ঞেস করলো যে 61st অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল ওই 1988-89 সালে, যে বিশের জন্য 21 থেকে 18 করা হলো, এটা নেসেসিটি কি, কিসের জন্য করা হলো, এটা তোমার আসে। তারপরে ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার, এই রিলেটেড কোশ্চেন আছে। ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার 1973-তে যে কেশবনাথ ভারতী কেস হয়েছিল, সব থেকে বড় বেঞ্চ। একইভাবে রাইট টু প্রাইভেসি রিলেটেড কি কেস আছে, এটা তোমাকে ধরতে পারে। বা রাইট টু প্রাইভেসি বলতে তুমি কি বোঝো, ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার। আর এটা যে বেসিক স্ট্রাকচার আমাদের কি 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 বেসিক স্ট্রাকচার, এটা কোথাও লেখা আছে কি? না, এটা কোথাও লেখা নেই। এটা আমাদের সুপ্রিম কোর্ট টাইম টু টাইম এটা ঘোষণা করে বিভিন্ন জাজমেন্টে। ঠিক আছে, বা 9 শিডিউলটা কি, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। 9 শিডিউল। হোয়াট ইজ কোয়াসি জুডিশিয়াল, এটা জিজ্ঞেস করে। বা আমাদের যে কোঅপারেটিভ ফেডারেলিজম, আমরা কি সত্যি ফেডারেল কান্ট্রি একটা? কোয়াসি ফেডারেল কেন বলা হয় আমাদের কান্ট্রিকে? বা আমাদের যে ইউনিটারি যে ইউনিয়ন নেচারের দিকে বেশি ঝোঁক, কিসের জন্য, এটা তোমার জিজ্ঞেস করতে পারে। বা আমাদের স্বাধীনতার সময় কটা প্রিন্সলি স্টেট ছিল, এটাও কোশ্চেনে আসে। লাস্ট যে 3টে অ্যাড হয়েছে, কিভাবে অ্যাড হয়েছে, যে হায়দ্রাবাদ কিভাবে অ্যাড হয়েছে, পুলিশি অভিযানের মাধ্যমে। তারপরে যে জুনাগড়টা কিভাবে অ্যাড হয়েছে, জুনাগড়টা হচ্ছে তাদের রেফারেন্ডামের মাধ্যমে। আর কাশ্মীরটা তো ওই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনের মাধ্যমে। ঠিক আছে, তো এইগুলো হিস্ট্রিটা একটু জেনে নিও। তারপরে তো সেলেন্ট ফিচার অফ কনস্টিটিউশন ধরেই, এটা তোমাকে কয়েকটা করে যেতে হবে, মুখস্থ করে যেতে হবে। তারপরে তোমার জিজ্ঞেস করছে যে প্যাসিভ ইউথেনেসিয়া মানে একটা মানুষ যে ধরে নাও অনেক বছর ধরে ইল হয়ে আছে, তো তার তো মরার অধিকার আছে। তো এটা রিলেটেড আর্টিকেল কি বলছে, আমার আর্টিকেল 21, বা এটাকে তুমি সাপোর্ট করো? আর পৃথিবীর কোথায় কোথায় এটা এখন কার্যকরী হচ্ছে, ইন্ডিয়াতে কেন সাপোর্ট করো না? করলে কেন করো, আর না করলে কেন করো না, এটা তোমার জিজ্ঞেস করবে। তারপর ইম্পর্টেন্ট যে অ্যামেন্ডমেন্ট গুলো আছে সেগুলো তোমাকে জিজ্ঞেস করবে কিছু কিছু, যেমন 42nd অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন কেন বলা হচ্ছে, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা কি হয়েছে, আর লেটেস্ট কি কি অ্যামেন্ডমেন্ট হয়েছে। 100 থেকে 106 অব্দি যে অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছে, যেগুলো একবার মুখস্থ করে যাবে। ঠিক আছে, তো এখানে ধরতে পারে যে লাস্ট কোন অ্যামেন্ডমেন্টটা হয়েছে, 106তম অ্যামেন্ডমেন্ট, যে ওমেন রিজার্ভেশন বিলের কথা বলা হয়েছে। তো ওমেন রিজার্ভেশন বিল, ওমেন রিজার্ভেশন এটা এতদিন চালু হলো না কেন, আর এটা কবে চালু হবে ভবিষ্যতে? তখন এই ডিলিমিটেশন কমিশন চলে আসবে। তখন ডিলিমিটেশন কমিশন কি, আর ডিলিমিটেশন কমিশন লাস্ট কবে হয়েছিল, আর ডিলিমিটেশন কমিশনের যে এটা কি, যে জাজমেন্টটা দেয়, যে তারা যেটা বলে সেটা কি কোর্টে আবার হতে পারে? কোর্টে গিয়ে সেটা কেউ চ্যালেঞ্জ করতে পারে? এটা কেউ পারে না চ্যালেঞ্জ করতে, এটা ফুল অ্যান্ড ফাইনাল। তো এরপরে এই যে রিজার্ভেশন সিস্টেমটা কত বছরের জন্য করা হয়েছে 106তম অ্যামেন্ডমেন্টে, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা তোমার বলে যে এটা 106তম অ্যামেন্ডমেন্ট, 128তম বিল কেন গো, 128তম বিল? তো তখন আবার কোশ্চেন চলে আসবে যে বিল আর অ্যাক্টের মধ্যে পার্থক্য কি। তারপর তোমার কোশ্চেন আসে যে অফিস অফ প্রফিট কি, আর এটা কি প্রাইভেট কোম্পানির ক্ষেত্রেও খাটে, এটা জিজ্ঞেস করে। বা একজন বিধানসভায় নির্বাচন হতে গেলে কি কি তার যোগ্যতা লাগে, একজন লোকসভায় নির্বাচন হতে গেলে কি কি যোগ্যতা লাগে, বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত ইলেকশনে নির্বাচন হতে গেলে কি কি যোগ্যতা লাগে, এগুলো তোমাকে জানতে হবে। তারপরে যে পঞ্চায়েতের যে রিজার্ভেশনটা আছে আমাদের
ওমেন রিজার্ভেশন, কিন্তু অ্যাকচুয়ালি সেই দেখা যায় যে বাড়ির পুরুষই সে পিছন থেকে বেশি, সামনে থেকে বেশি কাজটা করে। তার জন্য এদের সরপঞ্চপতি বলা হয়। তো সরপঞ্চপতি কেন বলা হয়, আর এটা চেঞ্জ করার জন্য কি কি করা যেতে পারে, এগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। তারপর যে কি কি রিফর্ম আনা যেতে পারে, যে পঞ্চায়েতি রাজ সিস্টেমে বা লোকাল গভর্নমেন্টের সিস্টেমে বা আমাদের টোটাল ইলেকশন প্রসেসে বা টোটাল মোটাল কোড অফ কন্ডাক্ট ইলেকশন প্রসেসের কি কি চেঞ্জ আনা যেতে পারে, তোমার যে আইডিয়া সেগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। তারপর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কি, এর অ্যাডভান্টেজ কি কি, এর ক্রাইটেরিয়া কি কি, আমাদের বাংলা যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেলো, এটা কিসের ভিত্তিতে পেলো, ঠিক আছে, কি কি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে আমাদের এখন সংবিধান সম্মত, তো সেটা নিয়ে জিজ্ঞেস করতে পারে। তারপর 8 শিডিউলে কি কি ল্যাঙ্গুয়েজ আছে, এরা কি কি অ্যাডভান্টেজ পায়, সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। 8 শিডিউলে কটা ল্যাঙ্গুয়েজ আছে এটা জিজ্ঞেস করবে। আর এই 22টা ল্যাঙ্গুয়েজের নাম তো মনে রাখা সম্ভব না, তোমার কি কি ক্রাইটেরিয়া আর কি কি অ্যাডভান্টেজ পায় সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তারপর যে প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগ, এগুলো কি, স্ট্যাটুটরি বডি বা সাংবিধানিক সংস্থা, তো এগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কনস্টিটিউশনাল বডি কি, নন কনস্টিটিউশনাল বডি কি, স্ট্যাটুটরি বডি বা কি, আর এমনি রেজলিউশনের মাধ্যমে যে বডিগুলো সৃষ্টি হচ্ছে, এই যে নন স্ট্যাটুটরি বডি, প্ল্যানিং কমিশন মানে ঘোষণা করেছে সরকার সেটা হয়ে গেছে, আর স্ট্যাটুটরি বডি কি, যেগুলো পার্লামেন্টে অ্যাক্টের মাধ্যমে, বিলের মাধ্যমে, অ্যাক্টের মাধ্যমে পাস হয়ে সে বডিটা ফর্ম হচ্ছে, ঠিক আছে। যেমন এনএসআরসি, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, এটা স্ট্যাটুটরি বডি, আর প্ল্যানিং কমিশন এটা জাস্ট একটা ক্যাবিনেট রেজলিউশনের মাধ্যমে হয়েছে, তাই এটা হচ্ছে একটা নন স্ট্যাটুটরি বডি, ঠিক আছে। তো এই পার্থক্যগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। তারপর জিজ্ঞেস করতে পারে প্রসিডিউর এস্টাবলিশ বাই ল আর ডিউ প্রসেস অফ ল, এর ডিফারেন্স কি। তারপর হুইপ মানে কি, ওই যে অ্যান্টি ডিফেকশন লয়ের সঙ্গে জড়িত হুইপ, হুইপ মানে কি, আর হুইপটা কখন কি জারি হয়, বা জিরো আওয়ার কি, আমাদের সংবিধানে আমাদের যে পার্লামেন্ট সেশন হয় তার জিরো আওয়ার কি, এটা ইন্ডিয়ান কনসেপ্ট না বাইরে থেকে আনা, ঠিক আছে, এটা জিজ্ঞেস করতে পারে। বা সামন, প্ররগ, এটা কে করে, এগুলো মানে কি, বা অ্যাডজান্ট সাইন ডাই কি, এটাও জিজ্ঞেস করে। তারপর যে বিখ্যাত জাজমেন্টগুলো আছে সেগুলো নিয়ে তোমার ধরে, যে কেশবনন্দ ভারতী কেস, এটা নিয়ে তোমার ধরতে পারে। তারপরে তোমার তারপর বিখ্যাত জাজমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে তো বললাম, একটা কেশবনন্দ ভারতী কেস, একইভাবে তোমার গোলকনাথ কেসটা সম্পর্কে ধরতে পারে, বা তোমার যে বেরুবাড়ি ইউনিয়ন কেস যেটা, সেটা সম্পর্কে ধরে, বা প্রিয়েম্বল কি আমাদের সংবিধানের অংশ না অংশ না, এটা কোন জাজমেন্টে বলা হয়েছে, হ্যাঁ বেরুবাড়িতে বলা হয়েছিল যে অংশ না, আর তারপর কেশবনন্দ ভারতীতে আবার বললো যে অংশ, ঠিক আছে। তারপর মিনার্ভা মিল কেস, তারপরে যে আমাদের রিসেন্ট যে জাজমেন্টগুলো হয়েছে, তারপরে যে ইন্দা সাহানি কেস, ইন্দা সাহানি বা যারা মন্ডল কেস নামে বিখ্যাত, সেটাতে কি বলা হয়েছে, ঠিক আছে। বা ওবিসি রিজার্ভেশন রিলেটেড যে কি করা যায়, নন ক্রিমি লেয়ার কি, সেটা তুমি তোমাকে জানতে হবে। ইডব্লিউএস রিজার্ভেশন, এটা কি সত্যি জাস্টিফাইড, হ্যাঁ, বা ইডব্লিউএস রিজার্ভেশন পেতে গেলে কি কি তোমার ক্রাইটেরিয়া দরকার, সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার যে রিসেন্ট যে জাজমেন্টগুলো হয়েছে, হ্যাঁ, রাইট টু প্রাইভেসি জাজমেন্ট, হ্যাঁ, তো সেটা সম্পর্কে ধরে। বা শবরীমালা জাজমেন্টটা কি হয়েছে, এটা কি এফেক্ট, বা 3 তালাক, 3 তালাক যে জাজমেন্ট সেটা কি, বা 3 তালাকে কি কি তালাক হয়, 3 তালাক যেটা বলা হয়েছে, ঠিক আছে। তো এগুলো নিয়ে তোমাকে ধরতে পারে। এবার হিস্ট্রিতে মানে পলিটিক্যাল হিস্ট্রিতে ধরতে পারে যে চাণক্য নীতিটা কি, চাণক্য নীতি কি এখন কোথাও কোনো ভাবে কার্যকারী হচ্ছে, ইন্ডিয়ান যে ফরেন ইন্টারন্যাশনাল কনটেক্সটে কিছু কি কার্যকারী হচ্ছে, সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তারপর যেটা সব থেকে বিতর্কিত হয় যে ইভিএম ম্যানিপুলেশনের বলা হচ্ছে, তো ইভিএমটা কবে চালু হয় আর প্রথম কোথায় চালু হয়, এটা অনেক সময় ধরে। একইভাবে ভিভিপ্যাটটা প্রথম কোথায় চালু হয়, ভিভিপ্যাট শব্দের ফুল ফর্ম কি, বা তোমার যে নোটার ফুল ফর্ম কি, এটা কবে চালু হয়, আর ইভিএমটা কি ম্যানিপুলেট করা যায়, এটা তোমাকে কোশ্চেন করবে। বা তোমার ইলেকট্রাল বন্ড ইস্যু নিয়ে জিজ্ঞেস করতে পারে। তারপরে সব থেকে চর্চিত যেটা অন নেশন অন ইলেকশন, এটা করলে কি কি চেঞ্জ আনতে হবে আমাদের কনস্টিটিউশনে, আর এটা করলে কি লাভ হবে কি ক্ষতি হবে, কি প্রো অ্যান্ড কনস, হ্যাঁ, আঞ্চলিক দলগুলো কিরকম ক্ষতি হবে, এটা তোমাকে যেটা ন্যাশনালাইজ ইস্যুতে সবকিছু ভোটটা হয়ে যাবে, তো এটাতে কি আঞ্চলিক দলগুলো ক্ষতি হবে, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারবে, যে আঞ্চলিক ইস্যুগুলো ধামাচাপা পড়ে যাবে কিনা। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম কি আর জুডিশিয়াল ওভাররিচ কি, উদাহরণ দিয়ে বোঝাও। যেমন জুডিশিয়াল অ্যাক্টিভিজম কি বলতো, বিশাখা গাইডলাইন, হ্যাঁ বিশাখা গাইডলাইনটা কি, বিশাখা জাজমেন্ট, এটাও জিজ্ঞেস করে যে বিশাখা গাইডলাইনটা সম্পর্কে বলো, হ্যাঁ। আর জুডিশিয়াল ওভাররিচ কোনটা, যে লিকুয়ার ব্যান করেছিল, তো
এগুলো একটা উদাহরণ। তো বিশাখা গাইডলাইনটা মনে পড়ে গেল, বিশাখা গাইডলাইনটা ধরে। এর সঙ্গে সঙ্গে যে তখন বিশাখা গাইডলাইন যখন বলবে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, এটা কবে হয়েছে বা ওয়ার্ক প্লেসের জন্য কোনো কি আইন আছে, তখন এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস এই অ্যাক্ট যেটা আছে সেটা তোমাকে বলতে হবে। এই সময় তোমার ওই পক্সো একটা ধরে নেয়, পক্সো একটা ফুল ফর্ম কি, এটা কবে চালু হয়। তারপর তোমার ক্যাগ, যেগুলো সাংবিধানিক ইয়ে আছে, পদ আছে, ক্যাগ বা তোমার যদি বলে যে অ্যাটর্নি জেনারেল বা সলিসিটর জেনারেল, বা এখানে তোমার স্টেটের ক্ষেত্রে হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, তো এগুলোর জন্য কি কি কোয়ালিফিকেশন লাগে, তো এগুলো তোমাকে ধরতে পারে। তারপরে ফ্ল্যাগ কোড নিয়ে অনেক সময় কোশ্চেন আছে, ফ্ল্যাগের যে 3টে কালার কি কি সিম্বল বহন করছে, ভেতরে যে অশোক চক্রটা আছে সেটাই বা কি সিম্বল বহন করছে, বা আমাদের যে ইন্ডিয়ার যে অশোক স্তম্ভ সেটাতে কটা বুল আছে বা হর্স আছে সেটা তোমাকে জিজ্ঞেস করে, বা তোমার যেটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে, যে সাঁচি স্তূপের থেকে অশোকের, তো সেটাও তোমার কোশ্চেনে আসে। তার সঙ্গে সঙ্গে যে এই যে নেভি ব্লু কালার বা যে অশোক চক্রটা, এটা কি সিগনিফাই করছে, বা আমাদের যে ফ্ল্যাগ কোডে কি আছে, 3:2, মানে 3 লেন্থ আর 2 ব্রেথ। তো এই যে এই ফ্ল্যাগ কোডটা কবে চালু, কবে আছে, বা এটা কি বলা হয়েছে, আমরা সবারই বাড়ি ফ্ল্যাগ ওড়াতে পারি কিনা সব সময়, তো এটা নিয়ে একটু সম্যক ধারণা থাকা উচিত। বা তোমাকে একটা সিচুয়েশন বেস কোশ্চেন দিয়ে দিল যে এক জায়গায় গিয়েছে, এক জায়গায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার, তো অর্ডার অফ প্রেসিডেন্সি কে আগে থাকবে, গভর্নর, মানে 4-5 জনের নাম বলে দিল, দিয়ে বলে যে অর্ডার অফ প্রেসিডেন্সি কে আগে কে পরে থাকবে। তো এটা তোমার একটা তো আছে রুলস, সেটা তুমি পড়ে নিও। তারপর ডিসক্রিশনারি পাওয়ার অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবার গভর্নর স্পেশাল পাওয়ার অন ট্রাইবাল এরিয়াস অন 5th and 6th শিডিউল, এটাও ধরে। তারপরে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, হাউ উই ক্যান অ্যাচিভ ইট, এটা ধরে। তারপর যে স্টেট হিউম্যান রাইট কমিশন বা ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, স্টেট ওমেন কমিশন বা ন্যাশনাল ওমেন কমিশন, এদের কি ভূমিকা, এরা কি কাজ করে, এগুলো ধরতেই পারে, ঠিক আছে। তারপর যে বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া, কলেজিয়াম প্রক্রিয়া চালু হয়ে আছে, এটা কবে থেকে চালু হয়ে আছে, আগে কিরকম ছিল, বা এটা চেঞ্জ করার জন্য যে এনজিএসসি, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন আনা হয়েছিল, তো এটা কেন আবার বাতিল হয়ে গেল, তো সেটা নিয়ে ধরতে পারে। বা সিবিআই নিয়োগের প্রক্রিয়া, সিবিআই নিয়োগের প্রক্রিয়াতে কে কে থাকে, বা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার নিয়োগের প্রক্রিয়াতে কে কে থাকে, এটা নিয়ে যে বিতর্ক হয়েছে, সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেটা আবার আর বাইপাস করে আবার পার্লামেন্টে বিল পাস করে আবার সেটা চেঞ্জ করা হয়েছে, তো কারা কারা থাকে এটা তোমার জিজ্ঞেস করতে পারে। তারপরে ভোটিং প্রসেস নিয়ে জিজ্ঞেস করতে পারে যে কত শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। হ্যাঁ, একটা মিনিমাম পার্সেন্টেজ ভোট পেতে হয়, নইলে তার যে জামানত সেটা বাজেয়াপ্ত হয়। তারপর তোমার যে ভোট দেওয়ার প্রসেসটা জিজ্ঞেস করতে পারে, যে বলছে যে ধরো তুমি ভোট দিতে যাচ্ছ, বাড়ি থেকে ভোট দেওয়া অবধি পুরো প্রসেসটা বলো, প্রথম থেকে শেষ অবধি। তুমি যদি ভোট দিতে যাও তাহলে নিশ্চয়ই সেটা জানো। তারপর ডবল সিটিজেনশিপ কোন কোন দেশের আছে, আমাদের যে শুধু সিঙ্গেল সিটিজেনশিপ ইন্ডিয়ার, ডবল সিটিজেনশিপ কোন কোন দেশের আছে, এটা অনেক সময় ধরে। তারপর সিচুয়েশন বেস কোশ্চেন এরকম ভাবে ধরতে পারে যে একজন বাংলাদেশি ভারতে এসে সে বাচ্চা প্রসব করলো, তাহলে সে কোন দেশের নাগরিকত্ব পাবে। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমার পলিটি কোন পোর্শনটা বেশি ভালো লাগে, সেখান থেকে কোশ্চেন করবে অনেক সময়। বা ফান্ডামেন্টাল পার্টের তোমার কোন আর্টিকেলটা তোমার সব থেকে ভালো লেগেছে। তারপরে ডায়াসপোরা বলতে কি বলছো, ইন্ডিয়ান পিআইও, ওসিআই, এগুলো কি, এগুলো অনেক সময় ধরে। তারপর জিজ্ঞেস করতে পারে যে 3টে প্রোগ্রেসিভ আর 3টে রিগ্রেসিভ জাজমেন্ট বলো সুপ্রিম কোর্টের। শাহবানু কেস যেটা আছে সেটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়, শাহবানু কেস, ঠিক আছে। তারপর ডিফারেন্স বিটুইন ইউনিয়ন টেরিটরি অ্যান্ড স্টেট, ডিফারেন্স বিটুইন লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড গভর্নর, ঠিক আছে, এটা তোমার কোশ্চেনে আসে। তারপর যে ইসেনশিয়াল প্র্যাকটিস অফ রিলিজন, যেটা ওই যে পাগড়ি বা কৃপন থাকে যে শিখদের, একইভাবে যে হিজাব, স্কার্ফ, এগুলো কি ইসেনশিয়াল প্র্যাকটিসের মধ্যে পড়ে, তো এটা নিয়ে তোমার কোশ্চেন বা তোমার ভিউটা জিজ্ঞেস করতে হবে যে হিজাব ব্যান করে দেওয়া, বোরখা ব্যান করে দেওয়া কি উচিত, এটা তোমার ভিউ জানতেই পারে। তারপর তোমার ভিউ জানতে পারে যে কোয়ালিশন গভর্নমেন্ট কি আদার গভর্নমেন্টের থেকে ভালো, কেন ভালো, এটা তোমার জিজ্ঞেস করতে পারে। বা যে আমাদের বিখ্যাত যদি নতুন কোনো পার্টি তৈরি হয়, সেই পার্টির সিম্বল কি, সেটা অনেক সময় কোশ্চেনে ধরে, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ইন্ডিয়ান পলিটি রিলেটেড এই কোশ্চেনগুলোই আসতে পারে, এগুলো তৈরি করতে পারলে মোর দ্যান এনাফ। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ পর্যন্ত
Stay tuned and please like, comment and share. Thank you.